আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা বয়লার যদি আমরা পরিচালনা করতে চাই তাহলে সেই বয়লারটার কিছু সেফটি প্রয়োজন। তো যেহেতু সেফটি প্রয়োজন সেই ক্ষেত্রে নির্ধারিত কিছু ডিভাইস যদি আমরা ব্যবহার করি বয়লারে, সেই ক্ষেত্রে একটা বয়লারকে সেফটি দেওয়া সম্ভব। যেমন আমরা দেখেছিলাম বা আমরা সামান্য হলেও ধারণা পেয়েছি যে একটা বয়লার যদি আমরা পরিচালনা করতে চাই সেই ক্ষেত্রে সেই বয়লারের প্রেশারটা আমাদেরকে নির্ধারিত রাখতে হবে, কারণ যদি প্রেশারটা নির্ধারিত প্রেশারের সাথে বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে বয়লারটা বিস্ফোরণ হয়ে যেতে পারে। আবার আমরা এটাও দেখেছিলাম যে বয়লার যদি প্রেশারের ক্ষেত্রে সেটা বেশি হয়ে গেলে যেমন বিস্ফোরণ হয়ে যাচ্ছে, সেমভাবে বয়লারে যদি টেম্পারেচার বেশি হয়ে যায় তাহলেও বয়লারটা বিস্ফোরণ হতে পারে। তো এরকম আরও বেশ কিছু কারণে আমাদের বয়লারগুলো বিস্ফোরণ হতে পারে। তো যেই ডিভাইসগুলা আমরা বয়লারে ব্যবহার করলে আমাদের বয়লারগুলা সুরক্ষিত থাকবে সেই ডিভাইসগুলোকে আমরা কি নামে চিনবো, ডিভাইসগুলোকে আমরা চিনবো মাউন্টিংস নামে। তার মানে মাউন্টিংস হচ্ছে আমাদের বয়লারের সেফটি দেওয়ার জন্য যে সকল যন্ত্রাংশ ব্যবহার করা হয় সেইগুলো। আপনাদেরকে ইন্টারভিউ বোর্ডে এরকম প্রশ্ন করতে পারে যে বয়লারের মাউন্টিংস কি। মাউন্টিংস হলো সেই ডিভাইসগুলো যেগুলো আমাদের বয়লারকে সুরক্ষা প্রদান করে, আর যেগুলো আমাদের বয়লারের সহায়ক যন্ত্র হিসেবে ভূমিকা পালন করে সেগুলোকে মূলত ফিটিংস বলা হয় বা অক্সিলারি ডিভাইস বলা হয়। আর গত ক্লাসে আমরা দেখেছিলাম বয়লারের যে মেইন কম্পোনেন্টগুলো সেগুলোর মধ্যে বেশ কয়েকটা দেখেছিলাম এবং অক্সিলারি কিছু কম্পোনেন্ট দেখেছিলাম, যেমন ইকোনোমাইজার, এয়ারপি হিটার, সুপার হিটার, এগুলো দেখেছিলাম। তো আজকের এই ক্লাসে আমরা দেখব বয়লারের মাউন্টিংস কি কি থাকে এবং সেগুলা বয়লারকে কিভাবে সেফটি প্রদান করে বা সুরক্ষা প্রদান করে। আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে একটা বয়লারকে যদি আমি পরিচালনা করতে চাই তাহলে সেই বয়লারে অবশ্যই বেশ কিছু সেফটির প্রয়োজন হবে। আমাদের এই বয়লারগুলো যখন 19 শতকের দিকে উৎপাদিত হয়েছিল বা এই বয়লারগুলো তৈরি করা হয়েছিল, তখন ওই বয়লারগুলোতে খুব ভালো সেফটি ছিল না বা সেফটি ডিভাইস কোনো কিছু ব্যবহার করা হতো না। শুধুমাত্র এক জায়গায় আগুন জ্বালানো হতো এবং সেই আগুনটাকে ভিতরে ব্যবহার করে স্টিম উৎপাদন করে সেই স্টিমকে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। তো ভারতবর্ষে যখন এরকম বয়লারগুলো ব্যবহার হচ্ছিল, ওই বয়লারগুলোতে বিভিন্ন সময়ে বিস্ফোরণ হয়ে যেত, বিভিন্ন সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। তো ওই সময় মূলত যেহেতু অনেক বয়লার বিস্ফোরণ হতো, সেই সময় বয়লারের যে স্টিম ব্যবহার করে ধান থেকে চাউল তৈরি করা, তারপরে গার্মেন্টস শিল্প বা টেক্সটাইল শিল্প, এই ধরনের শিল্পগুলোতে সেই সময় বিভিন্নভাবে কাজ করতো এই স্টিমগুলো নিয়ে। তো সেই ক্ষেত্রে এবং আমাদের যে রেলের ইঞ্জিনগুলো ওইগুলার ক্ষেত্রেও সেই সময় যেহেতু বিস্ফোরণ হতো অনেক পরিমাণে, তো ওই সময় তারা কি করলো যে একটা রুলস তৈরি করলো যে এমন একটা বয়লার হতে হবে, আমি যে বয়লারটা পরিচালনা করব সেটাকে, যেই বয়লারে বিভিন্ন রকমের সেফটি থাকবে। যেমন প্রেশার বেড়ে গেলে সেই বয়লারকে প্রেশার থেকে সুরক্ষিত রাখার জন্য একটা সেফটি ডিভাইস রাখতে হবে। যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সুরক্ষা ডিভাইস রাখতে হবে। এবং বয়লার পরিচালনার জন্য অবশ্যই একজন ট্রেনিং প্রাপ্ত একজন অপারেটর প্রয়োজন হবে। তো সেই সময় যখন এরকম কিছু রুলস রেগুলেশন তৈরি করে, পরবর্তীতে আস্তে আস্তে এই রুলস রেগুলেশনগুলো আরও ভালো হতে থাকে এবং এগুলা সময়ের সাথে সাথে ডিভাইসগুলোও আধুনিক হতে থাকে এবং রুলস রেগুলেশন বা আইনগুলোও আরও উন্নত হতে থাকে। পরবর্তীতে আমাদের বয়লারগুলো পরিচালনার জন্য সরকারিভাবে বাংলাদেশেও রুলস রেগুলেশন তৈরি হয়ে যায় এবং আইন তৈরি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ওই আইনগুলোতেও বলা হয় যে বয়লার যদি পরিচালনা করতে হয় অবশ্যই সেই বয়লারটাকে বাংলাদেশে রেজিস্ট্রেশন নিতে হবে। আপনি বিদেশ থেকে একটা ব্রয়লার কিনে এনেছেন বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ব্রয়লার কিনে এনেছেন, আনার পরে আপনি এই ব্রয়লারটা ব্যবহার করতে পারবেন না। সর্বপ্রথম আপনার এই ব্রয়লারটাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এক্ষেত্রে গভর্নমেন্টকে কিছু কাগজপাতি দিতে হবে, আপনার ব্রয়লারের ডিজাইন, ড্রয়িং এগুলা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তাদেরকে নির্দিষ্ট ফিস প্রদান করতে হবে। ফিস প্রদান করার পরে তারা এসে আপনার এই ব্রয়লারটা দেখবে যে আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন এই ডকুমেন্টের সাথে ওই বয়লারটার মিল আছে কিনা। তো যখন চেক করে দেখবে যে ঠিক আছে, তারপরে তারা আপনার এই বয়লারটা ইনস্টলেশন করার অনুমতি দিবে, বা যদি আপনি ইনস্টলেশন করে ফেলেন তারপরে তারা এসে মূলত এই বয়লারটাকে হাইড্রোলিক টেস্ট করবে। হাইড্রোলিক টেস্ট কি বা অন্য এগুলা বিষয়ে আরও ডিটেলস পরবর্তীতে আলোচনা করা হবে। তো যখন আপনি হাইড্রোলিক টেস্ট করে ফেললেন, আপনি বয়লারটা ইনস্টলেশন কমিশনিং করে ফেললেন, করার পরে তারপরে তারা যখন দেখবে যে না এই বয়লারটা পরিচালনা করা সম্ভব
এবং এই ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ খুবই কম, তখন আপনাকে এই বয়লারটা পরিচালনা করার অনুমতি প্রদান করবে। সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেক বছর একবার করে ব্রয়লারটা হাইড্রোলিক টেস্ট করতে হবে, করে তাদের থেকে অনুমতি নিতে হবে। কারণ সারা বছর ব্রয়লারটা পরিচালনা করেছেন, সেই ক্ষেত্রে ব্রয়লারের বেশ কিছু দুর্বলতা তৈরি হতে পারে, ব্রয়লারের বিভিন্ন জায়গায় ক্ষয় হতে পারে। আবার ব্রয়লারের কোনো কিছু যদি পরিবর্তন করার প্রয়োজন হয়, দেখা গেল যে আপনার ব্রয়লারের টিউব নষ্ট হয়ে গেছে, টিউব পরিবর্তন করলেন, বা এরকম মেজর কিছু কাজ যদি আপনি করেন, তখনও আপনার ব্রয়লার অধিদপ্তরকে ডেকে নিয়ে এসে তাদেরকে দিয়ে ইন্সপেকশন করিয়ে তারপরে আপনার এই ব্রয়লারটা পরবর্তীতে আবার পরিচালনা করতে হবে। তো এটা গেল হচ্ছে সরকারের গভর্নমেন্ট রুলস কিছু। তো এর বাইরেও বেশ কিছু রুলসের কথা যেগুলো বললাম, যে আপনার ব্রয়লারে প্রেসার থেকে রক্ষা করার জন্য কিছু যন্ত্রাংশ ব্যবহার করতে হবে, টেম্পারেচার থেকে রক্ষা করার জন্য কিছু যন্ত্রাংশ ব্যবহার করতে হবে। সেই যন্ত্রাংশগুলোকেই মূলত ব্রয়লারের মাউন্টিংস বলে। তো আজকের এই ক্লাসে আমরা দেখবো যে ব্রয়লারের মাউন্টিংস কি কি। ব্রয়লারের মাউন্টিংসের মধ্যে প্রধান যে মাউন্টিংস, সে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে সেফটি ভালভ। সেফটি ভালভ ব্রয়লারকে সেফটি প্রদান করে। যেহেতু এটার নামই সেফটি ভালভ, তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এটা ব্রয়লারকে কোনো না কোনোভাবে সেফটি প্রদান করবে। এই সেফটি ভালভটা কিভাবে কাজ করে, এই যে সেফটি ভালভ এখানে দেখানো হয়েছে, এইটা হচ্ছে সেফটি ভালভের লিভার, আর এর ভিতরে স্প্রিং আছে, তার মানে এটা হচ্ছে স্প্রিং লোডেড সেফটি ভালভ। এছাড়াও বিভিন্ন ধরনের সেফটি ভালভ থাকতে পারে, ডেডওয়েট টাইপ সেফটি ভালভ থাকতে পারে, আরও অনেক কয়েক প্রকারের সেফটি ভালভ আছে। তো বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই স্প্রিং লোডেড সেফটি ভালভগুলা। হ্যাঁ, তো যখন এই সেফটি ভালভটা এভাবে নর্মাল কন্ডিশনে থাকবে, তখন এইটা ক্লোজ অবস্থায় থাকবে, এই সেফটি ভালভটা বন্ধ অবস্থায় থাকবে। আর এই স্প্রিংগুলা এমনভাবে প্রেশারাইজড করা থাকে যে আপনার বয়লারে ধরেন 10 কেজি প্রেশারে আপনি বয়লারটা পরিচালনা করবেন, সেই ক্ষেত্রে 1 কেজি বেশি প্রেশার দিয়ে আপনি এই সেফটি ভালভটা ওপেন এয়ার সেটিং করে রাখলেন। তো সেই ক্ষেত্রে কি হবে, আপনি এই যে ভিতরের স্প্রিংটা আছে, এই স্প্রিংটাকে এমনভাবে টাইট দিয়ে রাখবেন যে ভিতরে যদি 11 কেজি প্রেশার হয়ে যায়, তাহলে ওই প্রেশারের কারণে আপনার এই স্প্রিংগুলা সংকুচিত হয়ে যাবে। যখন স্প্রিংগুলোকে উপরের দিকে চাপা শুরু করবে, তখন স্প্রিংগুলো উপরের দিকে সংকুচিত হতে থাকবে, এবং এর ভিতরে যে ডিস্কটা থাকে, এই ডিস্কটা সে উপরের দিকে উঠে যাবে। তখন এই ভালভটা ওপেন হয়ে যাবে, যার কারণে এই ভালভ ওপেন হওয়ার কারণে ভিতরে থাকা স্টিমগুলো এই ভালভ দিয়ে বের হয়ে যাবে। আমরা যেমন অন্যান্য সাধারণ ভালভগুলো ওপেন ক্লোজ করি, সেম ভাবেও এটা ওপেন ক্লোজ হয়। তবে এটা শুধুমাত্র স্প্রিং লোডেড সিস্টেম। যদি এর ভিতরে অর্থাৎ বয়লারের ভিতরে অতিরিক্ত প্রেশার তৈরি হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই প্রেশারটাকে বের করে দেওয়ার জন্য এটা অটোমেটিক কাজ করে। আর আপনি যে নর্মালি যে সকল ভালভগুলো ব্যবহার করেন, সেই ভালভগুলো কি করে, সেগুলা আপনি যদি ওপেন করেন হাত দিয়ে তাহলে ওপেন হয়, আপনি যদি ক্লোজ করেন তাহলে সেটা ক্লোজ হয়। অথবা আপনি যদি ইলেকট্রিক্যাল সিস্টেম ব্যবহার করেন, অথবা যদি আপনি এয়ার এক্সুয়েটর ভালভ ব্যবহার করেন, সেই ক্ষেত্রে এয়ারের মাধ্যমে অথবা ইলেকট্রিসিটির মাধ্যমে আপনি ওই ভালভগুলোকে ওপেন বা ক্লোজ করতে পারবেন। কিন্তু এইখানে আপনার ইলেকট্রিসিটির প্রয়োজন হবে না, বাতাসের প্রয়োজন হবে না, কোনো মানুষের প্রয়োজন হবে না। এটা এমনভাবে ডিজাইন করা থাকে যে নির্দিষ্ট প্রেসারে, অর্থাৎ এটা যদি সেট করা থাকে 11 কেজি প্রেসারে, তো 11 কেজি প্রেসার পর্যন্ত এটা ওপেন হওয়ার পরিবর্তে ক্লোজ হয়ে থাকবে। কিন্তু যদি কোনো কারণে 11 কেজি ওভার হয়ে যায়, তাহলে এই যে ইয়াটা আছে, স্প্রিংটা আছে, এটা সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে গেলে এটা ওপেন হয়ে যাবে, আর ওপেন হয়ে যাওয়ার ফলে এই ভালভটা দিয়ে আমাদের বয়লারের ভিতরে থাকা স্টিমগুলো বের হয়ে যাবে। তো এটা কেন ব্যবহার করতেছি, আমরা মূলত বয়লারটা যখন পরিচালনা করতেছি, আমাদের অপারেটররা পরিচালনা করে, আমরা কখনো কখনো পরিচালনা করি, বা আমাদের ম্যানেজাররাও অনেক সময় পরিচালনা করে। দেখা গেল যে ইঞ্জিনিয়ার অপারেটর সবাই ব্যস্ত আছে, ম্যানেজার কন্ট্রোল রুমে বসলো, সবাই কাজ করতে চায়। অথবা দেখা যাচ্ছে যে অপারেটর অনেক কাজে ব্যস্ত আছে, ইঞ্জিনিয়ার একটু সময় বসলো। তো সেই ক্ষেত্রে কি হয়, কোনো কারণে দেখা গেল যে বয়লারের ভিতরে প্রেশারটা অনেক বেড়ে গেছে। আমাদের বয়লারে কি বেশ কিছু সেফটি ইন্টারলক সিস্টেম থাকে। যেমন যদি প্রেশার বেড়ে যায়, তাহলে আমাদের বয়লারের বার্নারটা অটোমেটিক বন্ধ হয়ে যেতে হবে, এটা হচ্ছে ইন্টারলক সিস্টেমের একটা। আমাদের বয়লারে যদি টেম্পারেচার অনেক বেড়ে যায়, তাহলে আমাদের বয়লারটা বন্ধ হয়ে যাবে। বয়লারে যদি কোনো কারণে গ্যাসের প্রবাহ বন্ধ হয়ে যায়, কিংবা গ্যাসের পরিমাণটা যদি অনেক কমে যায়, দেখা গেল যে আপনার বয়লারে 85 মিলিবার প্রেশার না হলে আপনার বয়লারটা, গ্যাসের প্রেশার যদি না থাকে, তাহলে বয়লারটা অন থাকবে না বা রানিং হবে না।
সেই ক্ষেত্রে আপনার ব্রয়লারের গ্যাসের প্রেশার যদি 85 থেকে নেমে যায়, দেখা গেল 80 হয়ে গেছে, 70 হয়ে গেছে, তাহলে তাৎক্ষণিকভাবে আপনার ব্রয়লারের ফুল বার্নার সিস্টেমটাকে বন্ধ করে দেবে। এরপরে যদি আপনার ব্রয়লারে পানির লেভেল কমে যায়, তাহলে আপনার ব্রয়লারের বার্নার সিস্টেমটাকে বন্ধ করে দেবে। এরকম বেশ কিছু ইন্টারলক সিস্টেম আছে। তো এরকম ইন্টারলক সিস্টেমগুলা যেহেতু আছে, সেগুলো অবশ্যই কাজ করবে। তো যদি কোনো কারণে এই ইন্টারলক সিস্টেম কাজ না করে, দেখা গেল যে আপনি আপনার ব্রয়লারের কাছে বসে আছেন, আপনি ডিসপ্লের দিকে তাকানোর পরিবর্তে আপনি মোবাইলের দিকে তাকিয়ে আছেন, একটু ব্যস্ত আছেন অথবা কোনো একটা কাজ করতেছেন। তো এই সময় আপনার ব্রয়লারের ভিতরে প্রেশারটা নির্দিষ্ট প্রেশারের সাথে বেড়ে গেছে। ধরেন আপনার ব্রয়লারে থাকার কথা 10 কেজি প্রেশার, আপনি 10 কেজিতে অপারেট করতেছেন, আর আপনার সেফটি ভালভটা আছে 11 কেজিতে সেট করা। এই সময় আপনার ব্রয়লারের প্রেশারটা 10 কেজি ওভার হয়ে গেছে, কিন্তু আপনার যে সেফটি ইন্টারলক সিস্টেমের মধ্যে যে সেন্সরগুলো আছে, এই সেন্সরগুলো ডিটেক্ট করতে পারে নাই যে ব্রয়লারের মধ্যে প্রেশারটা বেড়ে গেছে, কোনো না কোনো কারণে হয়তো বা ডিটেক্ট করতে পারে নাই। তো ওই সময় কি হবে, আপনার ব্রয়লারের প্রেশারটা বাড়তে থাকবে, যেহেতু ব্রয়লারটা বন্ধ হয় নাই, নির্দিষ্ট প্রেশারে চলে যাওয়ার পরেও ব্রয়লারটা বন্ধ হয় নাই। তো এই অবস্থায় আপনার ব্রয়লারে প্রেশার বাড়তে থাকবে। তো যদি প্রেশারটা অতিরিক্ত বেড়ে যায়, তাহলে অবশ্যই এই প্রেশারের কারণে আমার ব্রয়লারে একটা ইম্প্যাক্ট পড়বে। কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকটা পদার্থেরই একটা নির্দিষ্ট টান সক্ষমতা থাকে। যেই টান সক্ষমতার ওভার হলে ওই পদার্থটা আলাদা হয়ে যায় বা ভেঙে যায়, বা এটার যে আণবিক বন্ধন, এই আণবিক বন্ধনগুলো ছুটে যায়। তো আমাদের বয়লারগুলো যেহেতু মেটাল পদার্থ দিয়ে তৈরি, এই মেটালগুলাও একটা অণু আর একটা অণুকে আণবিক বন্ধনের সাহায্যে আটকে ধরে রাখে। তো যদি কোনো কারণে এই যে টান সক্ষমতা ওভার হয়ে যাওয়ার মতন প্রেশার এটাতে দেওয়া হয়, তাহলে এই বয়লারটা বিস্ফোরণ হয়ে যাবে। যেমনটা আমরা বেলুনের ক্ষেত্রে দেখি যে বেলুনের মধ্যে কিছু পরিমাণ বাতাস যদি আমি দিই, দিয়ে এটাকে বেঁধে রেখে দিই, তাহলে ওইভাবেই থেকে যায়, সুন্দরভাবে ফুলে থাকে। কিন্তু যদি ওই বেলুনটার মধ্যে অনেক পরিমাণে বাতাস দেওয়া হয়, তাহলে কি হয়, হঠাৎ করে কোনো একটা জায়গা দিয়ে এটা লিকেজ হয়ে বাতাসটা বের হয়ে যায়, অথবা এটা ফ্রাশ করে ফেটে যায়। তো সেমভাবে আমাদের ব্রয়লারের ভিতরেও যদি অতিরিক্ত প্রেশার তৈরি হয়ে যায়, তাহলে আমাদের ব্রয়লারটা এভাবে ফেটে যেতে পারে। আর যদি ফেটে যায়, তাহলে কি হবে, আমাদের ব্রয়লার অপারেটর যারা থাকবে, ব্রয়লারের রুমের আশেপাশে যারা থাকবে, সবাই এখান থেকে মারা যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো সেই যে সম্ভাবনা তৈরি হবে, বা এই যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার মতন পরিস্থিতি তৈরি হবে, এটা যেন না হয়, সেই জন্য আমরা এই রকম যদি একটা ভাল্ব অ্যাড করে রাখি ব্রয়লারের সাথে, তাহলে যেটা হবে, আমাদের ব্রয়লারের মধ্যে প্রেশারটা বেশি হয়ে গেল, হওয়ার পরে আমার অপারেটর বুঝতে পারে নাই, বা আমি বুঝতে পারি নাই, কিংবা আমার যে সেন্সরগুলো আছে এই সেন্সরগুলো বুঝতে পারে নাই, তখন কোনো সমস্যা হবে না। তখন আমার এই যে সেফটি ভালভ আছে, এই সেফটি ভালভটা ওপেন হয়ে যাবে। তো যখন ওপেন হয়ে যাবে, তখন আপনার বয়লারের ভিতরের যে প্রেশারগুলো আছে সেগুলো ডিসচার্জ হতে থাকবে। আর ডিসচার্জ হতে থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার বয়লারের যে প্রেশারগুলো আছে এগুলো বের হয়ে যাচ্ছে, অনেক বিকট শব্দ করে বের হয়। সেই ক্ষেত্রে আপনি যত অমনোযোগী থাকেন না কেন, যখন একটা সেফটি ভালভ ওপেন হয়ে যাবে, তখন শব্দের কারণে আপনি বুঝতে পারবেন যে এইরকম একটা সমস্যা হয়েছে, তাৎক্ষণিকভাবে আপনি অ্যাকশন নিতে পারবেন। তাহলে কি হচ্ছে, আমার বয়লারের মধ্যে যদি কোনো কারণে অতিরিক্ত প্রেশার তৈরি হয়ে যায়, সেই অতিরিক্ত প্রেশারকে রিলিজ করে দেওয়ার জন্য এবং আমার বয়লারকে সেফটি প্রদান করার জন্য যেই ভালভ আমরা ব্যবহার করি, সেই ভালভকে সেফটি ভালভ বলা হয়। এই ভালভটা মূলত আমাদের বয়লারে যে ওয়ার্কিং প্রেশার থাকে, ম্যাক্সিমাম ওয়ার্কিং প্রেশারের মধ্যে সেট করতে হয়। যেমন আপনার বয়লারটা যদি ম্যাক্সিমাম ওয়ার্কিং প্রেশার হয় 10 কেজি, তাহলে আপনি 10 কেজিতে সেট করতে পারবেন না। এটা এটা অবশ্যই 10 কেজির নিচে সেট করতে হবে। সেই ক্ষেত্রে একটা 9 কেজিতে, একটা 9.5 কেজিতে, অথবা একটা 9.5 কেজি, একটা 9.5 কেজি, এরকম প্রেশারে আপনাকে সেট করে রাখতে হবে। প্রত্যেকটা বয়লারে দুইটা করে সেফটি ভালভ থাকে। এই ক্ষেত্রে দুইটা সেফটি ভালভের মাঝামাঝি যে গ্যাপ বা প্রেশারের যে ডিফারেন্স, এটা মূলত 1/2 কেজি হয়ে থাকে। তো আপনি যদি আপনার বয়লারটাকে পরিচালনা করতে চান, তাহলে 10 কেজি বয়লার হইলে আপনি দেখা গেল যে একটা 9 কেজিতে সেট করলেন, একটা 9.5 কেজিতে সেট করলেন, এভাবে সেট করে রাখা যেতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি যত বড় বয়লারই পরিচালনা করেন এবং ছোট বয়লারই পরিচালনা করেন না কেন, এগুলার প্রেশার ডিফারেন্স মূলত 1/2 কেজির মতন হয়ে থাকে। আর যদি আপনার ব্রয়লারটাই হয় 1 কেজি বা 2 কেজি প্রেশারে, সেই ক্ষেত্রে তো আলাদা ব্যাপার। কিন্তু যখনই আপনার ব্রয়লারটা 5 কেজি ওভার হয়ে যাবে, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশের যত ব্রয়লার আছে সবগুলাই মূলত এই 1/2 কেজি ডিফারেন্সেই এগুলা সেট করা থাকে, কোনো কোনো ক্ষেত্রে আলাদা থাকতে পারে।
তার মানে আমাদের বয়লারগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা যে ভাল্ব ব্যবহার করতেছি এই ভাল্বকে বলা হচ্ছে সেফটি ভাল্ব। এই ভাল্বগুলা যখন আমরা ব্যবহার করব তখন এই ভাল্বের বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন এই ভাল্বগুলো যদি আমি দীর্ঘদিন ধরে ব্যবহার না করি, অর্থাৎ এই ভাল্বটা লাগানো আছে এরপরে এটার আর কোনো টেস্ট করলাম না, এটা যে ভালো আছে কি নষ্ট হয়ে গেছে এটা পরীক্ষা করলাম না, সেই ক্ষেত্রে এই ভাল্বটা জ্যাম হয়ে যেতে পারে। কারণ এই ভালভের নিচেই থাকে বয়লারের হচ্ছে যে স্টিমগুলো, সেই ক্ষেত্রে স্টিমের সাথে আসা কোনো অপদ্রব্য যদি আসে বা স্কেল জাতীয় পদার্থগুলো এর নিচে জমাট হতে হতে এটাকে ব্লক করে ফেলতে পারে। অথবা এই ভালভের যে ভিতরে যে অংশটা থাকে, শ্যাপটা থাকে, এটা অনেক সময় জ্যাম হয়ে যেতে পারে। এই সমস্যা এড়ানোর জন্য আমাদের প্রত্যেক মাসে একবার করে এই সেফটি ভালভের লিভারটা টান দিয়ে ধরে এটা টেস্ট করতে হয়। আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে এরকম প্রশ্ন করবে, এই প্রশ্নটা ম্যাক্সিমাম ক্ষেত্রে করে এবং ফার্স্ট ক্লাস পরীক্ষা যদি আপনি দেন তাহলে আপনাকে করবে যে সেফটি ভালভ কিভাবে টেস্ট করতে হয়। তো অনেকেই বলে যে বয়লারের ভিতরে প্রেশার উঠিয়ে তারপরে সেফটি ভালভ টেস্ট করতে হয়, বা বয়লারের হচ্ছে যে প্রেশারটা যখন অনেক বেড়ে যাবে তখন দেখতে হবে যে এটা ওপেন হচ্ছে কিনা, সেভাবে টেস্ট করতে হয়। মূলত আপনাকে বলতে হবে যে যদি আপনাকে বলে যে সেফটি ভালভ কিভাবে টেস্ট করতে হয় তাহলে বলতে হবে যে লিভার ধরে টান দিয়ে এই সেফটি ভালভগুলো টেস্ট করতে হয়। কারণ আপনি যদি এই লিভারটা ধরে টান দেন তাহলে এর মধ্যে দিয়ে স্টিম বের হওয়া শুরু করবে। যদি স্টিম বের হয় তার মানে আপনার সেফটি ভালভটা ঠিক আছে, আর যদি স্টিম বের না হয় তাহলে বুঝতে হবে যে আপনার সেফটি ভালভটা ঠিক নাই। এইখানে একটা কথা বলি যে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে সেফটি ভালভ কতভাবে টেস্ট করা হয়। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন কেউ কি বলতে পারবেন যে একটা সেফটি ভালভ কতভাবে টেস্ট করা হয়? জি, আনমিউট করে বলতে হবে। এনিওয়ান বলতে পারবেন কেউ যে সেফটি ভালভ কতভাবে টেস্ট করতে হয়? অনেকে বয়লার অপারেটর আছেন এখানে। জি স্যার, আমি বলবো বলেন। পানি দিয়ে, স্টিম দিয়ে আর হাত দিয়ে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার উত্তর ঠিক আছে, তবে আরেকভাবে টেস্ট করা যায়, সেটা হচ্ছে এয়ার দিয়ে। আমরা যখন বয়লারের এই সেফটি ভালভগুলো সেট করব তখন আমার কাইন্ডলি মিউট করে দিবেন, হ্যাঁ? মিউট না করলে পরবর্তীতে আপনারা যখন ভিডিওগুলো শুনবেন তখন এই সাউন্ডগুলো আপনার কানের মধ্যে বাজবে, ঠিক আছে? আমরা যখন সেফটি ভালভগুলো টেস্ট করব তখন এই সেফটি ভালভকে টেস্ট করতে হবে যেটা দিয়ে, সেটা হচ্ছে এই লিভার দিয়ে। এরপরে আরেকটা ভাবে টেস্ট করা হয় সেটা হচ্ছে যে স্টিম টেস্ট। আপনাকে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করতে পারে যে স্টিম টেস্ট কি। অনেকেই এই ক্ষেত্রে ঘাবড়ে যায় যে স্টিম কি হয়তো বা কোথাও নিয়ে গিয়ে ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করা কিনা, এরকমভাবে ঘাবড়ে যায়। তো আপনাকে যদি বলে যে স্টিম টেস্ট করেছেন কিনা বা স্টিম টেস্ট কি, সেই ক্ষেত্রে বলতে হবে যে বয়লারটা যখন অপারেট হবে তখন এই বয়লারের ভিতরে স্টিমের প্রেশার উঠাইতে হবে। স্টিমের প্রেশার ওঠানোর পরে যদি নির্ধারিত প্রেশারে গিয়ে এই সেফটি ভালভটা ওপেন হয়ে যায় তাহলে আমার এই সেফটি ভালভটা টেস্ট করা হবে যেভাবে, সেভাবে টেস্ট করাকে স্টিম টেস্ট বলা হবে। অর্থাৎ আপনার এই সেফটি ভালভটা সেট করা আছে ধরেন 12 কেজিতে, হ্যাঁ? তো আপনি বয়লারের প্রেশারটা উঠাচ্ছেন, উঠাতে উঠাতে যখন 12 কেজিতে উঠে যাবে তখন যদি আপনার এই সেফটি ভালভটা ওপেন হয়ে যায় তার মানে আপনার সেফটি ভালভটা কাজ করতেছে। আর এইভাবে টেস্ট করার সময় যেহেতু আপনি স্টিমের প্রেশার উঠিয়ে এই সেফটি ভালভটাকে টেস্ট করতেছেন সেই ক্ষেত্রে এটাকে বলা হবে স্টিম টেস্ট। আরেকটা হচ্ছে ওয়াটার টেস্ট। যখন আপনি পানির প্রেশার দিয়ে এই সেফটি ভালভটাকে ওপেন করবেন তখন সেটাকে বলা হবে ওয়াটার টেস্ট। আর যখন একটা বয়লার উৎপাদন করা হয় বা তৈরি করা হয়, অথবা আপনার বয়লারটা দেখা গেল যে আপনার ফ্যাক্টরিতে আসার পরে ইনস্টলেশন করা হয়েছে, তো ইনস্টলেশন করার সময় অবশ্যই আপনার সেফটি ভালভটা সেট করে নিতে হবে। তো ওই সময় আপনি কি দিয়ে সেট করবেন? তখন তো আপনি প্রাথমিকভাবে পানিও প্রবেশ করাইতে পারতেছেন না বা প্রাথমিকভাবে আপনি স্টিমও উঠাইতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনার বয়লারের ভিতরে এয়ারের প্রেশার দিয়ে আপনার এই সেফটি ভালভটাকে টেস্ট করতে হবে। এই ক্ষেত্রে এয়ারের প্রেশার দেওয়ার পরে দেখতে হবে যে আপনার বয়লারে কোনো জায়গায় লিকেজ হচ্ছে কিনা। যদি লিকেজ হয়ে যায় তাহলে আপনার সেই লিকেজগুলো বন্ধ করতে হবে। একই সাথে ওই সময় আপনার সেফটি ভালভটাও টেস্ট করে নিতে হবে যে আমি যততে সেট করেছি আসলে এটা সেট হয়েছে কিনা। এই মূলত 4 ভাগে আপনার সেফটি ভালভটাকে টেস্ট করতে পারবেন। আর যখন আপনার সেফটি ভালভটা ব্যবহার করবেন তখন অবশ্যই প্রত্যেক মাসে কমপক্ষে একবার এই সেফটি ভালভটা টেস্ট করতে হবে। এবং
এটা টেস্ট করার পরে লগবুকে লিখে রাখতে হবে যে অমুক তারিখে আমার এই সেফটি ভালভটা টেস্ট করা হয়েছে, এবং পরবর্তীতে ওই তারিখের আশেপাশে দু একদিনের কম বেশি হওয়ার মাধ্যমেই আপনাকে এই সেফটি ভালভটা টেস্ট করতে হবে। অন্যথায় যদি আপনার বয়লারের ইন্সপেকশনে আসে কোনো একটা ইন্সপেক্টর, আর আপনার খাতায় যদি এরকম লেখা না দেখে, তাহলে আপনাকে অনুমতি প্রদান নাও করতে পারে, যে আপনি তো সারা বছর আপনার সেফটি ভালভটা টেস্টই করেন নাই, বা আপনার অপারেটর যে থাকবে তাকে বিভিন্ন ধরনের কথা শুনিয়ে যাবে যে তুমি তো লাইসেন্স এরপরে আর পাবা না, বা তোমাকে আর পরবর্তীতে লাইসেন্স রিনিউ করতে দেওয়া হবে না, যেহেতু পরবর্তীতে লাইসেন্সগুলো রিনিউ করার সিস্টেম চলে আসবে, যেগুলো সার্টিফিকেট ওইগুলাই মূলত পরবর্তীতে লাইসেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি এটাও না হয় তাহলেও অপারেটরকে বিভিন্ন ধরনের কথা শুনিয়ে যাবে, এবং আপনি যদি এজ এ ইঞ্জিনিয়ার ওই ফ্যাক্টরিতে থাকেন তাহলে আপনাকে কথা শোনাবে যে আপনি কি করেন এখানে, তো আপনি কোনো দায়িত্ব পালন করতেছেন না, অথবা আপনি অপারেটরদেরকে ট্রেন আপ করান, এরকম বিভিন্ন কথা শোনাবে। তো এরকম কথা তো আর আপনি একা শুনবেন না, ওই সময় তো ম্যানেজারও থাকবে, বা কোম্পানির আরো বেশ কিছু মানুষজন থাকে যখন ইন্সপেকশন আসে, তখন আপনাকে লজ্জায় পড়ে যেতে হবে। আমরা যখন আমাদের বয়লারটা পরিচালনা করতেছি, গত ক্লাসে এটা নিয়ে কথা হয়েছিল যে বয়লারে পানির লেভেলটা কতটুকু রাখতে হবে। তো আমরা যখন বয়লারটা পরিচালনা করব, বয়লার পরিচালনার সময় অবশ্যই পানির লেভেলটা নির্দিষ্ট লেভেলে রাখতে হবে। অন্যথায় পানির লেভেল যদি অনেক কমে যায় তাহলে বয়লারটা বিস্ফোরণ হতে পারে। বয়লারের মধ্যে যদি অতিরিক্ত পানির লেভেল বেড়ে যায় সেই ক্ষেত্রে বয়লারের স্টিমের সাথে পানিগুলো চলে যাবে, যেটাকে ওয়াটার লগিং বলা হয়। তো পানি যদি স্টিমের সাথে চলে যায় সেই ক্ষেত্রে যে সমস্যাটা হবে, আপনার যে আয়রন মেশিন আছে, আপনার যে ডায়ার মেশিন আছে, বা আপনার যে সকল মেশিনগুলো আছে সেই মেশিনে যদি পানি চলে যায় তাহলে সেইগুলাতে সমস্যা হবে। যেমন ডায়ার মেশিনে আপনি কাপড় শুকানোর জন্য আপনি ড্রাই করতেছেন, অথচ ওইখানে পানি চলে গেছে, তো একটা ঝামেলা তৈরি হয়ে যাবে। আর যদি সেটা নাও হয় তবুও আপনার স্টিম লাইনে পানি চলে যাওয়ার কারণে স্টিম লাইনে হ্যামারিং হবে, যার ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। তো এই সমস্যাগুলো এড়ানোর জন্য আমরা বয়লারের মধ্যে একটা নির্দিষ্ট লেভেলে পানি রাখি। আর এই নির্দিষ্ট লেভেলে পানি রাখার জন্য আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে কতটুকু পানি আছে, এই লেভেলে থাকতেছে কিনা সেটা বুঝতে হবে। সেটা বোঝার জন্য যে গ্লাস ব্যবহার করি বা গ্লাস সেট ব্যবহার করি সেটাকে মূলত গেজ গ্লাস বলা হয়, বা এটাকে ওয়াটার লেভেল ইন্ডিকেটরও বলা হয়। তো এইটার কাজ কি ভাবে করে, এক এই যে একটা গ্লাস আছে এখানে, মূলত রিয়েল গ্লাসটা দেখালে আপনাদের আরো সুবিধা হতো। এটা একটা গ্লাস, হ্যাঁ, এই গ্লাসটার সাথে দুইটা অংশ যুক্ত থাকবে একটা বয়লারের, এটা হচ্ছে একটা বয়লার, এটা হচ্ছে একটা গ্লাস। এই গ্লাসটা যুক্ত থাকবে, এই পাশে হচ্ছে স্টিম লাইন আছে বা স্টিম চেম্বার, যেটা বয়লারের এই স্টিম চেম্বারটা যুক্ত আছে, আর নিচে হচ্ছে ওয়াটার চেম্বার। তো ওয়াটার চেম্বার থেকে এই গ্লাসের ভিতরে পানি আসবে, আর স্টিম চেম্বার থেকে এর ভিতরে আসবে স্টিম। তো স্টিমের একটা প্রেশার আছে, নিচের দিকে পানি আছে, সেই পানির মধ্যেও প্রেশার আছে। সেই ক্ষেত্রে যেহেতু এই পাশে যেই পরিমাণ প্রেশার আছে এই পাশেও সেম প্রেশার থাকবে, তো এই পাশে যে পানির লেভেলটা থাকবে এই গেজ গ্লাসের মধ্যেও সেম লেভেলটা দেখাবে। কোনো কোনো সময় এরকম হতে পারে যে দেখা গেল যে পানির লেভেল যে দিক দিয়ে আসবে বা পানির লাইন যেটা আছে এখানে কোনো কারণে আপনার ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, বা এখানে কোনো স্কেল চলে এসেছে, বা এর ভিতরটা ময়লা জমাট বেঁধেছে। তো এরকম হওয়ার কারণে অনেক সময় এই সাইডে পানি আসবে না। তো পানি যদি না আসে তাহলে আপনার এই ভালভটা প্রথমে কি করতে হবে, স্টিম ভালভ বন্ধ করতে হবে, ওয়াটার ভালভ বন্ধ করতে হবে, করে ড্রেন ভালভটা খুলে দিতে হবে। এটা হচ্ছে ড্রেন ভালভ। তো যখন আপনি ড্রেন ভালভটা খুলে দিবেন তখন এর ভিতরে থাকা পানি স্টিম যা আছে সবগুলা বের হয়ে যাবে। এরপরে আপনি যদি এই পানির লাইনটা খুলে দেন তাহলে পানির লাইনের মধ্যে যা ময়লা টয়লা আছে সবগুলা এই দিক দিয়ে এসে ড্রেন লাইন হয়ে বের হয়ে যাবে। এরপরে আপনি পানির লাইনটা বন্ধ করে দিলেন, দেওয়ার পরে স্টিমের লাইনটা খুলে দিলেন, তাহলে কি হবে, স্টিমের লাইনেও যদি ময়লা থাকে তাহলে সেগুলাও এই ড্রেন লাইন হয়ে বের হয়ে চলে যাবে। এরপরে আপনি যদি ড্রেন লাইনটা বন্ধ করে দিয়ে দুইটা ভালভই খুলে দেন তখন আবার পানির লেভেলটা যে লেভেল ভিতরে আছে সেটাই বাইরেও দেখা যাবে। তো এইভাবে মূলত আমরা বয়লারের ভিতরে কতটুকু পানি আছে সেটা নিশ্চিত হতে পারি। যখন আমরা বয়লারটা ব্যবহার করব তখন আমাদের বয়লারে ওয়াটার লেভেল ইন্ডিকেটর এক ধরনের সেন্সর থাকে, সেই সেন্সরের মাধ্যমে আমরা ডিসপ্লের মাধ্যমে বা অন্যান্য বিভিন্ন উপায়ে আমরা বয়লারের ভিতরে কতটুকু পানি আছে সেটা দেখতে পাই। কিন্তু যেহেতু সেগুলা ইলেকট্রনিক যন্ত্রাংশ সেই ক্ষেত্রে ওইগুলা অনেক সময় নষ্ট হতে পারে, ওগুলা অনেক সময় ভুল রিপোর্ট দেখাতে পারে।
তো সেইটার জন্য আমরা যেই কাজটা করি যে এইরকম একটা সেফটি ডিভাইস বা এখানে একটা গেজ গ্লাস লাগিয়ে রাখি। সেই ক্ষেত্রে এইটা যখন আমরা দেখি তখন ফুল সেফটি বা এটা পুরোটা সেফটির আওতায় আছে সেটা অনুযায়ী আমরা এটাকে দেখতে পারি যে এর ভিতরে কতটুকু পানি আছে, এবং এইটা যখন আমরা দেখি তখন নিশ্চিত হতে পারি যে আসলেই এর ভিতরে এতটুকুই পানি আছে। আর এটা নিশ্চিত হওয়ার জন্যই এই গেজ গ্লাসটাকে টেস্ট করতে হয়। টেস্ট করার ক্ষেত্রে এই তিনটা ভালভ ওপেন এবং ক্লোজ করার মাধ্যমে এর ভিতরে কতটুকু পানি আছে সেটা নিশ্চিত হতে হবে। তার মানে আমরা বুঝলাম যে বয়লারের মধ্যে যদি পানির লেভেল কম বা বেশি থাকে, অথচ আমার বয়লারের যে ইন্ডিকেটরটা আছে সেটা ডিসপ্লের মাধ্যমে দেখাতে পারে, তারপরে কার্ভের মাধ্যমে দেখাতে পারে, যে সকল ইন্ডিকেটরগুলো থাকে বিভিন্ন রকম ইন্ডিকেটর থাকতে পারে। তো ওই ইন্ডিকেটরগুলোতে যদি কম বা বেশি দেখায়, সেই ক্ষেত্রে আমাকে নিশ্চিত হওয়ার জন্য যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা গেজ গ্লাস থাকবে বয়লারে, ওই গেজ গ্লাসের সহায়তা নিতে হবে। সেই ক্ষেত্রে আমার যদি কখনো সন্দেহ হয় যে আমার বয়লারে মনে হয় পানি বেশি আছে অথচ আমাকে সেন্সরের মাধ্যমে কম দেখাচ্ছে, তখন এসে এই সেফটি ভালভটা টেস্ট করতে হবে। টেস্ট করলে বোঝা যাবে যে বয়লারের ভিতরে অ্যাকচুয়ালি কতটুকু পানি আছে। আপনি যখন ইন্টারভিউ যাবেন তখন আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করবে এই সেফটি ভালভ নিয়ে, যে সেফটি ভালভ কিভাবে টেস্ট করতে হয়, এই গেজ গ্লাস কিভাবে টেস্ট করতে হয়, গেজ গ্লাস কি, গেজ গ্লাস কেন ব্যবহার করা হয়, গেজ গ্লাস না থাকলে সমস্যা কি, গেজ গ্লাস একটা বয়লারে কয়টা থাকে, এরকম বিভিন্ন রকম প্রশ্ন করবে। তো সেই ক্ষেত্রে গেজ গ্লাস আপনারা বুঝলেন যে বয়লারের ভিতরে পানির লেভেল কতটুকু আছে সেটা দেখার জন্য যেই গ্লাসগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে গেজ গ্লাস। গেজ অর্থাৎ অনুমান করা, আর গ্লাস অর্থাৎ তো গ্লাস, সেই ক্ষেত্রে ভিতরে কতটুকু পানি আছে সেটা অনুমান করার জন্য যেই গ্লাস ব্যবহার করা হয় সেটাকে গেজ গ্লাস বলা হয়। এই ক্ষেত্রে একটা বয়লারে দুইটা সেফটি গেজ গ্লাস ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে একটা দিয়ে যদি কোনো কারণে উল্টাপাল্টা রিডিং দেখায়ও, আর একটা দিয়ে আপনাকে সঠিক রিডিং দেখাবে। সেই ক্ষেত্রে দুইটা দেখে আপনাকে নিশ্চিত হতে হবে যে বয়লারের ভিতরে আসলেই পানির লেভেলটা কতটুকু আছে। এরপরে একটা সেফটি ভালভে তিনটা ভালভ থাকে বা তিনটা কক থাকে। আপনাকে এরকম প্রশ্ন করতে পারে যে সেফটি ইয়াতে গেজ গ্লাসে কয়টা কক থাকে বা গেজ গ্লাসে কয়টা ভালভ থাকে। সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে যে একটা গেজ গ্লাসে তিনটা কক থাকে বা তিনটা ভালভ থাকে। একটা হচ্ছে স্টিম কক বা স্টিম ভালভ, আর একটা হচ্ছে ওয়াটার কক বা ওয়াটার ভালভ, আর একটা হচ্ছে ড্রেন কক বা ড্রেন ভালভ। এই ক্ষেত্রে একটা ইয়াতে গেজ গ্লাসে বিভিন্ন রকম গ্লাস ব্যবহার করা হতে পারে। ট্রান্সপারেন্ট টাইপের হতে পারে, তারপরে আরও বেশ কিছু টাইপের হতে পারে। সেগুলো আমরা যখন কম্পোনেন্ট ক্রয় বিক্রয়ের ক্লাস করব তখন ওইখানে দেখব যে কোন ধরনের গেজ গ্লাস আপনাকে কোন বয়লারের জন্য ক্রয় করতে হবে। এই এই যে গেজ গ্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গেজ গ্লাসের বেশ কিছু সমস্যা হয়। হ্যাঁ, এই গেজ গ্লাসের সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে আপনি যখন রেগুলার একটা বয়লার পরিচালনা করবেন তখন হঠাৎ করে এই বয়লারের গেজ গ্লাসটা ফেটে পানি বের হতে থাকতে পারে। দেখা গেল যে আপনি বয়লারের কাছে গেছেন অথবা দূরে আছেন, হঠাৎ করে গেজ গ্লাস ফেটে অনেক পরিমাণে পানি এবং স্টিম বের হচ্ছে। যেহেতু ভিতরে প্রেশার আছে, সেই ক্ষেত্রে পানি বের হইলেও স্টিমের মতন আশেপাশে ছড়িয়ে পড়বে পানিগুলা। তো দূর থেকে দেখে মনে হবে যে এগুলার দিয়ে স্টিম বের হচ্ছে বা এটা হয়তো বা লিকেজ হয়ে গেছে বড় ধরনের, এরকম বোঝা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম মাথা ঠান্ডা রাখতে হবে যে আমি বয়লারের কাছে যাব, যাওয়ার পরে আগে বিষয়টা বুঝবো যে সমস্যাটা কি হয়েছে, অথবা দূর থেকে আমি বোঝার চেষ্টা করব যে মূলত বয়লারের সমস্যাটা কি হয়েছে। যদি আপনি বুঝতে পারেন যে গেজ গ্লাস ফেটে গেছে, যেহেতু এটা সচরাচর নষ্ট হয় অনেক সময়, এটা ফেটে অনেক সময় পানি বের হয়ে আসে, অনেক সময় এখানে যে গ্যাসকেটগুলো থাকে এই গ্যাসকেটগুলো লিকেজ হয়ে যায়, গিয়ে এর ভিতর দিয়ে পানি বের হয়ে যায়। তো এই ক্ষেত্রে কি করতে হবে, সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে যে এই গেজ গ্লাসটা আপনি এখানে যে দুইটা ভালভ আছে এই ভালভ দুইটা বন্ধ করা সম্ভব কিনা। আপনি যদি নিরাপদে দাঁড়িয়ে এই ভালভগুলো বন্ধ করতে পারেন তাহলে আপনি যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম পিপিই সম্বন্ধে, যে পিপিই কি, পিপিই কেন ব্যবহার করতে হয়। তো ওই রকম পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করে আপনি এসে এই ভালভ দুইটা বন্ধ করার চেষ্টা করবেন। যদি কোনো কারণে আপনি বন্ধ করতে না পারেন, দেখা যাচ্ছে যে এটা এমন জায়গায় লিকেজ হয়েছে যে আপনার এই ভালভের দিকেই পানিগুলো আসতেছে, তখন যেটা করতে হবে আপনার বয়লারটা বন্ধ তো অবশ্যই করতে হবে। বন্ধ করার পরে আপনার বয়লারে যে স্টিমগুলো আছে এই স্টিমগুলো বের করে দেওয়ার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে যেটা করতে হবে, যদি আপনার বয়লারের স্টিমের লাইনের লিকেজ না হয়ে আপনার বয়লারের যে ওয়াটার লাইন আছে এই জায়গায় যদি লিকেজ হয়, দেখা গেল নিচের অংশে ফেটে গেছে, আপনি বুঝতে পারতেছেন নিচ দিয়ে পানি পড়তেছে,
সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনার ব্রয়লারের স্টিমগুলো বের করে দিতে হবে এবং ব্রয়লারের ফিড পাম্প যেটা আছে সেটা রানিং করে রাখতে হবে। তখন কি হবে, আপনার ব্রয়লারের স্টিমগুলো বের হয়ে যাবে এবং আস্তে আস্তে ঠান্ডা পানি আপনার ব্রয়লারের ভিতরে ঢুকবে। যে পানিটা মূলত আপনার ফিড ট্যাঙ্কে আছে ওই পানিটা ভিতরে ঢুকবে। এই ক্ষেত্রে ব্রয়লারের ভিতরের পানির লেভেলটা একেবারে কমে যাবে না, কিন্তু স্টিমের প্রেশারটা কমে যাবে। যখন স্টিমের প্রেশারটা ডাউন হয়ে যাবে তখন আপনি এসে এই ভালভগুলো বন্ধ করতে পারবেন। অন্যথায় যদি আপনি শুধুমাত্র স্টিমের ভালভটা খুলে দেন, অন্য জায়গায় যে স্টিমের লাইনগুলো আছে সেগুলো খুলে দেন, তখন ব্রয়লারের মধ্যে পানির স্বল্পতা তৈরি হয়ে গিয়ে যখন আপনার ব্রয়লারের মধ্যে হঠাৎ করে ঠান্ডা হয়ে যাবে পরিবেশটা, হঠাৎ করে স্টিম সব বের করে দিলে অবশ্যই ঠান্ডা হয়ে যাবে। সেই ক্ষেত্রে থার্মাল শক হতে পারে। সেজন্য যেটা করতে হবে, যদি কোনো কারণে লিকেজ হয়ে যায় এরকম ওয়াটার লাইনের সাইডে, তখন আপনাকে ব্রয়লারের যে ফিড পাম্পটা আছে সেই ফিড পাম্পটা রানিং রাখতে হবে এবং স্টিমের যে বাইপাস লাইনগুলো আছে যতগুলো আছে, হেডারের থাকতে পারে, আপনার প্রোডাকশন সেকশনে যে স্টিমের লাইনগুলো আছে সেগুলা খুলে দিয়ে স্টিমটাকে জিরো করে ফেলতে হবে। তারপরে এসে আপনার এই বয়লারের যে গেজ গ্লাসটা এটা পরিবর্তন করে অথবা এটা যে মেইনটেনেন্স করার কাজ যেটা যেটা করতে হবে সেগুলো মূলত করতে হবে। আমরা প্রথমেই দেখলাম যে একটা বয়লারের মধ্যে যদি প্রেশারটা বেশি হয়ে যায় তাহলে আমাদের বয়লারে কি হবে, বয়লারটা বিস্ফোরণ হতে পারে বা বয়লারে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো যদি প্রেশারটা বেশি হয়ে যায় তাহলে ওই ঘটনাটা ঘটবে। তো প্রেশারটা কতটুকু আছে বয়লারে সেটা অবশ্যই আমাকে দেখতে হবে। সেটা দেখার জন্য এরকম একটা প্রেশার গেজ আমার বয়লারের মধ্যে ব্যবহার করতে হবে। প্রেশার গেজ আমরা যখন ব্যবহার করব কোনো একটা জায়গায়, সেটা বয়লারে হতে পারে, ফিড ট্যাঙ্কে হতে পারে, ফিড পাম্পে হতে পারে, তারপরে ফিড পাম্পের ইনলেট আউটলেটে হতে পারে, তারপরে ইকোনোমাইজারের আগে পিছে হতে পারে, বা এয়ারের লাইনে হতে পারে, গ্যাসের লাইনে হতে পারে। যে কোনো জায়গাতে আমরা যখন এরকম একটা প্রেশার গেজ ব্যবহার করব তখন ওই জায়গাতে কতটুকু প্রেশার আছে সেটা আমাকে দেখাবে। আমরা যেমন সময় দেখার জন্য ঘড়ি ব্যবহার করি, সেম ভাবে কোনো একটা জায়গায় প্রেশার কতটুকু আছে সেটা দেখার জন্য এরকম একটা প্রেশার গেজ ব্যবহার করি। এটার ক্ষেত্রেও যেহেতু এটা নাম হচ্ছে প্রেশার গেজ, সেই ক্ষেত্রে ওই জায়গাতে কতটুকু প্রেশার আছে সেটা অনুমান করার জন্য এটা ব্যবহার করা হয়। এবং এটা যখন আমরা ব্যবহার করব তখন এগুলা মূলত নির্ভুলভাবে আমাকে দেখাবে যে ওই লাইনে বা ওই জায়গাতে কতটুকু প্রেশার আছে। আমরা যখন বয়লার পরিচালনা করতেছি তখন অবশ্যই বয়লারের মধ্যে কতটুকু প্রেশার উৎপাদন হচ্ছে, প্রেশারটা কমতেছে কিনা, প্রেশারটা বাড়তেছে কিনা সেগুলো দেখতে হবে। কারণ ওই যে প্রথমে জানলাম যে যদি অতিরিক্ত প্রেশার তৈরি হয়ে যায় আর যদি আমাদের সেফটি ভালভ ওপেন না হয় এবং বয়লারের বার্নার যদি বন্ধ না হয় সেক্ষেত্রে বয়লারটা বিস্ফোরণ হয়ে যেতে পারে। এই জন্য আমাদের সার্বক্ষণিকভাবে বয়লারের প্রেশার কতটুকু আছে সেটা মনিটরিং করতে হবে। যারা অপারেটর ভাই আছেন তারা সার্বক্ষণিকভাবে এই প্রেশার কতটুকু আছে, টেম্পারেচার কতটুকু আছে এগুলা মনিটরিং করে। যদি কোনো কারণে তারা মনিটরিং করতে ব্যর্থ হয় আর যদি কোনো কারণে আমাদের কোনো একটা ফল্ট হয়, হওয়ার মাধ্যমে প্রেশার বেড়ে যায় তাহলে দুর্ঘটনা ঘটবে। এই জন্য আমরা কি করি, এই ধরনের প্রেশার গেজ ব্যবহার করি। এই প্রেশার গেজগুলো কিভাবে কাজ করে, যখন এই প্রেশার গেজের ভিতরে কোনো একটা পদার্থের প্রেশার দেওয়া হয়, সেটা লিকুইড পদার্থ হতে পারে, গ্যাসীয় পদার্থ হতে পারে বা বায়বীয় পদার্থ হতে পারে, সেটা যখন আমি এই প্রেশার গেজের ভিতরে দিচ্ছি তখন এই প্রেশার গেজের মধ্যে বার্ডেন টিউব থাকে। তারপরে এর যে ইয়াটা দেখতে পাচ্ছেন পয়েন্টারটা আছেন, এই পয়েন্টারের নিচে লিঙ্ক থাকে, পিনিয়ন থাকে, গিয়ার থাকে, এইগুলো থাকে। তারপরে এর ভিতরে একটা স্প্রিংও থাকে। তো বার্ডেন টিউবটা কি করে, যখন প্রেশার পায় তখন ওই বার্ডেন টিউবটা এই যে এখানে যেমনটা দাগানো আছে এরকম দাগানোর মতন বাঁকানো একটা টিউব থাকে ভিতরে। তো যখন প্রেশার প্রদান করা হয় ওই টিউবটার ধর্ম হচ্ছে যদি প্রেশার পায় তাহলে সে সোজা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। তো যখন সে সোজা হতে চায় তখন মূলত ওই বার্ডেন টিউব গেজের সাথে যে স্প্রিংটা আছে ওই স্প্রিংটা এই যে পয়েন্টারটা আছে পয়েন্টারের নিচে থাকা পিনিয়নকে এবং লিঙ্ক রড তারপরে গিয়ার এগুলাকে ঘোরাতে থাকে। যখন সেগুলো ঘুরে ভিতরের অংশে ঘুরতে থাকে তখন এই যে পয়েন্টার এটা মূলত নিজের অবস্থান পরিবর্তন করে। তো এটা যখন নিজের অবস্থান পরিবর্তন করবে তখন যে ঘরে গিয়ে থাকবে সেই ঘর অনুযায়ী আমরা আমাদের বয়লারের কতটুকু প্রেশার আছে সেটা নির্ধারণ করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বয়লারে যে প্রেশার থাকে বা প্রেশার গেজ থাকে বা যে কোনো জায়গাতে যে প্রেশার গেজগুলো থাকে নর্মালি প্রত্যেকটা ঘরের মান হয় 5 করে। সেটা 0.5 হতে পারে কিংবা +5 হতে পারে, এরকম হয়ে থাকে মূলত।
আর যদি কোনো ক্ষেত্রে আপনি আপনার প্রেশার গেজটা বুঝতে না পারেন যে কতটুকু আছে, তাহলে আপনাকে যেটা করতে হবে, এই জিরো থেকে পরবর্তী ঘরে কত সংখ্যা লেখা আছে সেটা দেখতে হবে। অনেকেই আছে প্রেশার গেজ এখনো দেখে নাই, বা আপনারা অনেকেই আছেন যে প্রেশার গেজ সম্বন্ধে বুঝেন না সঠিকভাবে। সেই ক্ষেত্রে প্রেশার গেজটা বোঝার চেষ্টা করতে হবে। যেমন আপনি যদি প্রত্যেক দিন আপনি একটা ডিজিটাল ঘড়ি ব্যবহার করেন যেগুলোতে ডিজিট দেখায় মূলত, সেগুলো যদি ব্যবহার করেন তাহলে হঠাৎ করে আপনি যদি এরকম কাঁটাযুক্ত ঘড়ি আপনি হাতে দেন, তাহলে হঠাৎ করে আপনি কাঁটাযুক্ত ঘড়ির দিকে তাকাইলে সময়টা মিলাইতে পারবেন না। সেম ভাবে এই প্রেশার গেজগুলোর ক্ষেত্রেও অনেক সময় হয় যে আপনি প্রেশার গেজ দেখে অভ্যস্ত না, হঠাৎ করে এরকম প্রেশার গেজ দেখেছেন, বুঝতে পারতেছেন না যে এর ভিতরে প্রেশারটা কত আছে। আবার অনেক সময় এরকম হয় যে বুঝতে একটু ঝামেলা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যা থেকে পরবর্তী সংখ্যার ডিফারেন্সটা দেখতে হবে। ধরেন এখানে আছে 0, এরপরে আছে 20, তার মানে এইখানে ডিফারেন্স হচ্ছে 20। তো এইখানে ভিতরে দাগান্বিত ঘরের সংখ্যা কয়টা সেটা দেখতে হবে। যদি এখানে হয় ভিতরে 10টা সংখ্যা থাকে, তার মানে প্রত্যেক ঘরের সংখ্যা হচ্ছে 2 করে। একটা ঘর থেকে আরেকটা ঘরে যদি পৌঁছায় তাহলে এটা 2 কেজি প্রেসার বা 2 বার প্রেসার এটার বৃদ্ধি পাবে। যদি এখানে হয় 5 তাহলে ওই অনুযায়ী বাড়বে, এখানে যদি হয় 1 তাহলে সেই অনুযায়ী বাড়বে। অর্থাৎ এখান থেকে যদি এই 20 পর্যন্ত 20টা দাগ দেওয়া থাকে তাহলে প্রত্যেক দাগের মান হবে 1 করে। সেই ক্ষেত্রে 0 থেকে 1 গেলে আপনি 1 কেজি প্রেসার পাবেন। যদি 0 থেকে 5 পর্যন্ত পৌঁছায় তাহলে আপনাকে বুঝতে হবে যে এর ভিতরে 5 কেজি প্রেসার আছে। এভাবে মূলত আমাদেরকে বুঝতে হবে। আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে অনেকগুলো ইয়া থাকে ওইখানে, যেখানে বয়লারের সার্টিফিকেটের পরীক্ষা হয় মূলত, ওইখানে বেশ কিছু যন্ত্রাংশ রাখা থাকে। তার মধ্যে এরকম একটা প্রেসার গেজও রাখা থাকবে। আপনাকে বলা হতে পারে যে ওইখান থেকে একটা প্রেসার গেজ নিয়ে আসেন। যখন আপনি প্রেসার গেজটা নিয়ে যাবেন, আপনি যখন চিনতে পারবেন তখন তো নিয়ে যাবেন। তো নিয়ে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে এইটা প্রেসার গেজ কেন। তখন আপনাকে বলতে হবে যে এইটাতে যেহেতু প্রেসার পরিমাপ করার ইউনিটগুলো লেখা আছে সেই ক্ষেত্রে এটা প্রেসার গেজ। যেমন এখানে পিএসআই থাকতে পারে, কেজি থাকতে পারে, বার থাকতে পারে। এগুলো এক একটা ইয়া করার জন্য, মেজারমেন্ট করার জন্য ইউনিট। তো এই ইউনিটগুলো যদি থাকে তাহলে এটা হচ্ছে প্রেসার গেজ। আবার অনেক সময় আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে ওইখান থেকে দুইটা গেজ নিয়ে আসেন, একটা টেম্পারেচার গেজ একটা প্রেসার গেজ। তখন আপনি যদি দুইটা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করবে যে কোনটা প্রেসার গেজ এবং কোনটা টেম্পারেচার গেজ। যদি আপনি দেখান তখন আপনাকে বলবে যে এটা টেম্পারেচার গেজ কেন এবং এটা প্রেসার গেজ কেন। তখন আপনাকে বলতে হবে যে এটাতে প্রেসার পরিমাপ করার জন্য যে ইউনিটগুলো ব্যবহার করা হয় সেগুলো লেখা আছে সেজন্য এটা প্রেসার গেজ, এবং এটা টেম্পারেচার পরিমাপ করার জন্য যে ইউনিটগুলো ব্যবহার করা হয় সেগুলো লেখা আছে সেই কারণে এটা টেম্পারেচার গেজ। যেমন টেম্পারেচার গেজে লেখা থাকতে পারে ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট, এগুলো লেখা থাকতে পারে। আর প্রেসার গেজের ক্ষেত্রে লেখা থাকবে কেজি, বার, সেল, তারপর হচ্ছে যে পিএসআই এগুলো। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রেসার গেজ। এরপরে আপনাকে প্রশ্ন করা হতে পারে যে এখানে কত প্রেসার আছে, বা এইটা হচ্ছে যে কত প্রেসারের প্রেসার গেজ। সেই ক্ষেত্রে ওইখানে সর্বোচ্চ যে প্রেসারটা লেখা থাকবে, ধরেন এখানে 0 আছে, এইভাবে ঘুরতে ঘুরতে এসে এখানে আছে 10, তার মানে এটা 10 কেজি প্রেসার গেজ। যদি এখানে প্রেসার কেজি লেখা থাকে তাহলে কেজির, যদি এখানে বার লেখা থাকে তাহলে এখানে 0 থেকে এখানে যদি এসে 10 হয় তাহলে এটা 10 বারের প্রেসার গেজ। এখন এখানে প্রশ্ন হচ্ছে আপনি বয়লারে যখন প্রেসার গেজগুলো ব্যবহার করবেন তখন আপনি কত কেজির প্রেসার গেজ ব্যবহার করবেন। আপনি যখন বয়লারে প্রেসার গেজ ব্যবহার করতেছেন তখন অবশ্যই আপনাকে 1.5 গুণ বেশি প্রেসার গেজে মানে প্রেসার গেজ ব্যবহার করতে হবে। কারণ আপনি যখন বয়লারটার হাইড্রোলিক টেস্ট করবেন তখন অবশ্যই আপনাকে 1.5 গুণ বেশি প্রেসার দিয়ে প্রেসার টেস্ট করতে হবে বা হাইড্রোলিক টেস্ট করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি বয়লারের মধ্যে থাকে ধরেন 10 কেজি প্রেসার, আর আপনি যদি 10 কেজি প্রেসার গেজই ব্যবহার করেন, তখন কি হবে, যদি প্রেসার বেশি হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন না। কারণ এই প্রেসার গেজগুলো এমনভাবে কাজ করে, যখন প্রেসার নির্দিষ্ট প্রেসারে চলে আসবে এখানে এসে আটকে থাকবে। আবার যদি কোনো কারণে এখানে আটকানোর জন্য ক্লিপ না থাকে তাহলে এটা ঘুরে এসে আবার এখানে এসে দাঁড়িয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না যে প্রেসারটা কত আছে। সেই জন্য মিনিমাম আপনাকে 1.5 গুণ প্রেসারের প্রেসার গেজ ব্যবহার করতে হবে। সবচেয়ে ভালো হয় 2 গুণ প্রেসারের প্রেসার গেজ ব্যবহার করলে। কারণ যদি 1.5 গুণেরও বেশি হয়ে যায় কোনো কারণে, যখন আপনি হাইড্রোলিক টেস্ট করবেন, দেখা গেল যে 32 কেজি প্রেসারের বা 30 কেজি প্রেসারের আপনার বয়লার, তো 23 কেজি প্রেসারের বয়লারের জন্য আপনার অবশ্যই 50 কেজির মতন প্রেসার গেজ লাগবে। তো 50 কেজির কাছে আপনি 60 কেজি লাগিয়ে রাখলেন, অথবা দেখা গেল যে আপনার 10 কেজি বয়লার, সেই ক্ষেত্রে আপনি 20 কেজির একটা প্রেসার গেজ লাগিয়ে রাখলেন। তাহলে আপনি
এই প্রেসার গ্যাসটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, সহজে নষ্ট হবে না। প্রেসার গ্যাস যখন আপনি ব্যবহার করবেন তখন এই প্রেসার গ্যাসগুলো সহজেই নষ্ট হয়ে যেতে পারে। তার মধ্যে মূল যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত প্রেসার হয়ে যাওয়া। অতিরিক্ত প্রেসার যদি হয়ে যায়, মানে ক্যাপাসিটির সাথে যদি বেশি প্রেসার হয়, তাহলে এই যে পয়েন্টার আছে, পয়েন্টারটা ঘুরে এসে এই পাশে চলে আসবে। তারপরে এই প্রেসার গেজটা আর ঘুরে এই পাশে যাবে না। তখন দেখা যাবে যে জিরোতে আসার পরিবর্তে 20-এ আটকে গেছে, 30-এ আটকে গেছে, এরকম আটকে থেকে যাবে। কারণ ভিতরে যে স্প্রিংটা আছে, ওই স্প্রিংটা যখন অতিরিক্ত টান পড়বে স্প্রিংয়ের প্রতি, তখন স্প্রিংটা যে এটা হয়ে যাবে, বড় হয়ে যাবে, তারপরে মানে প্রসারিত হওয়ার পরে আর সংকুচিত হবে না নির্দিষ্ট পরিমাণে। কারণ তার যে টান শক্তি তার সাথেও বেশি আপনি প্রেসার দিয়ে দিচ্ছেন। সেই জন্য এটাতে কি করতে হবে, এটাতে নির্দিষ্ট প্রেসারের মধ্যে রেখে বয়লারকে পরিচালনা করতে হবে। এরপরে এই প্রেসার গেজগুলোকে রক্ষা করার জন্য আরও কিছু সিস্টেম ব্যবহার করা হয়। যেমন নিচে এক ধরনের সাইফন পাইপ ব্যবহার করা হয়, ওই সাইফন পাইপগুলো একটু বাঁকানো থাকে। সেই ক্ষেত্রে যেই প্রেসারটা আপনার বয়লারে তৈরি হচ্ছে, ওইটা ডিরেক্ট এসে এটাকে হিট করে না। যদি কোনো কারণে আপনার বয়লারের প্রেশারটা আনব্যালেন্স হয়ে যায়, দেখা গেল যে হঠাৎ করে অনেক প্রেশার নিয়ে নিছে বা অনেক স্টিম টান দিছে, তারপরে হঠাৎ করে আবার তাদের ভালভগুলো বন্ধ করে দিছে, তো সেই ক্ষেত্রে কি হবে, আপনার বয়লারের প্রেশারটা হঠাৎ করে বেড়ে যাবে। তো ওই প্রেশারটা থেকে রক্ষা করার জন্য এই যে প্রেশার গেজ আছে সেইগুলোতে নিচে একটা সাইফন পাইপ ব্যবহার করা হয়। আর আরেকটা কাজ করা হয়, এই প্রেশার গেজের ভিতরে গ্লিসারিন ব্যবহার করা হয়। তো সব প্রেশার গেজের ভিতরে গ্লিসারিন থাকে না, যেগুলোর দাম একটু বেশি সেইগুলোর ক্ষেত্রে এর মধ্যে গ্লিসারিন থাকে বা এক ধরনের অয়েল থাকে। তো ওই অয়েলগুলা কি করে, আপনার এই যে প্রেশার ইয়ারটা আছে, পয়েন্টারটা আছে, এইটা যদি অনেক সময় ভাইব্রেশন করে, যদি আপনার বয়লারটা কোনো কারণে প্রেশারটা হঠাৎ করে মানে আপ ডাউন করে, বা এটাকে এমন এক জায়গায় লাগিয়ে রেখেছেন সেখানে অনেক ভাইব্রেশন হচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি ভাইব্রেশন হয় তাহলে দ্রুত নষ্ট হয়ে যাবে। তো এই দ্রুত নষ্ট হয়ে যাওয়া বা এটা হঠাৎ উঠা হঠাৎ নামা, এরকম সমস্যা থেকে রক্ষা করার জন্য এর মধ্যে যখন গ্লিসারিন ব্যবহার করা হয়, তখন এই গ্লিসারিনের কারণে ভিতরে ফ্রিকশন হয়, যার কারণে এই পয়েন্টারটা চাইলেও কাঁপাকাঁপি করতে পারে না। আর যখন কাঁপাকাঁপি করে না, তখন এটা দীর্ঘদিন ধরে ভালো থাকে। আর এভাবে মূলত এই গিয়াগুলাকে, প্রেশার গেজগুলোকে সুরক্ষা দেওয়া হয়। আমরা যখন বয়লারগুলোকে পরিচালনা করতেছি, তখন এই বয়লারের মধ্যে সেফটি ভালভ ব্যবহার করা হয়। তারপরে কি করা হয়, আমাদের এই যে গেজ গ্লাস ব্যবহার করা হয়, প্রেশার গেজ ব্যবহার করা হয়। সেমভাবে আমাদের বয়লারে স্টিম স্টপ ভালভও ব্যবহার করা হয়। স্টিম স্টপ ভালভগুলা দুইটা কাজ করে। সেটা হচ্ছে, এক, বয়লারকে পরিচালনা হতে সাহায্য করে বা বয়লারের অক্সিলারি পার্ট হিসেবে কাজ করে, এবং বয়লারের যে মাউন্টিংস, এই মাউন্টিংস হিসেবেও কাজ করে। এই মাউন্টিংস হিসেবে কিভাবে কাজ করবে বা সেফটি কিভাবে প্রদান করবে, ধরেন আপনার বয়লারের মধ্যে অনেক প্রেশার তৈরি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনার এই সেফটি ভালভ যদি কোনো এই স্টিম স্টপ ভালভ যদি সামান্য পরিমাণ খোলা থাকে, আপনি দ্রুত গিয়ে সম্পূর্ণ খুলে দিলেন, তাহলে কি হবে, আপনার বয়লারের প্রেশারগুলো বের হয়ে যাবে। এরপরে আসি, আপনার বয়লারে কোনো কারণে হঠাৎ করে পানির লেভেল অনেক কমে গেছে। তো পানির লেভেল যখন কমে গেছে, তখন আপনাকে যেটা করতে হবে, তাৎক্ষণিকভাবে এই যে স্টিম স্টপ ভালভ এটা বন্ধ করে দিতে হবে। স্টিম স্টপ ভালভ যখন বন্ধ করে দিবেন, তখন আপনার বয়লারের স্টিমগুলো আর বের হবে না। এবং ওই সময় আরেকটা কাজ করতে হবে, আপনার বয়লারের বার্নারটাকে বন্ধ করতে হবে, এবং বয়লারের মধ্যে যেন পানি প্রবেশ করতে না পারে এটা নিশ্চিত করতে হবে। কারণ আপনার বয়লারে যদি পানির লেভেল অনেক কমে যায়, অর্থাৎ টিউবের নিচে চলে আসে, আর ওই সময় যদি আপনি বয়লারের মধ্যে পানি দেন, তাহলে সেই ক্ষেত্রে বয়লারটা বিস্ফোরণ হয়ে যেতে পারে। তো সেই জন্য যেটা করতে হবে, এই স্টিম স্টপ ভালভটাকে বন্ধ করে দিতে হবে। দেওয়ার পরে আপনার বয়লারে পানি যেহেতু বের হতে পারতেছে না, স্টিমও যেহেতু বের হতে পারতেছে না, সেই ক্ষেত্রে বয়লারটা আস্তে আস্তে ঠান্ডা হবে। আস্তে আস্তে যখন ঠান্ডা হবে বা নর্মাল কন্ডিশনে আসবে, তারপরে আপনি বয়লারের মধ্যে পানি প্রবেশ করান বা বয়লারের স্টিম বের করেন, সেই ক্ষেত্রে সেগুলো করতে পারবেন। তার মানে হঠাৎ করে যদি আপনার বয়লারের পানি কমে যায়, সেই ক্ষেত্রে যদি আপনার বয়লারের স্টিমগুলো বের হতেই থাকে, তাহলে যেহেতু দুর্ঘটনা ঘটবে। আর এই দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য যেহেতু আপনি এই ভালভটার সাহায্য নিচ্ছেন, সেই ক্ষেত্রে এই ভালভটা আপনার বয়লারকে সুরক্ষাও দিচ্ছে। এই ভালভগুলো মূলত বয়লারকে অপারেট করার জন্য বা বয়লারের স্টিমগুলোকে অপারেট করার জন্য ব্যবহার করা হয় মেইনলি। সেই ক্ষেত্রে এই ভালভগুলো যখন বন্ধ করে দেওয়া হয়, তখন স্টিম লাইনে স্টিম আর পৌঁছায় না। আর যদি এরা খুলে দেওয়া হয়, সেই ক্ষেত্রে স্টিম লাইনে স্টিম পৌঁছায়। এই ক্ষেত্রে যেটা করতে হয়, আমাদের বয়লার যখন রানিং করব, ফার্স্ট টাইমে রানিং করব, সেই সময়
আমাদের এই ভালভগুলো বন্ধ করে রাখতে হয়। বন্ধ করে রেখে তারপরে আমাদের বয়লারের মধ্যে স্টিমগুলো উৎপাদিত হবে। হওয়ার পরে সর্বপ্রথম যে স্টিমগুলো বের হতে থাকবে আমাদের এয়ার ভেন্ট দিয়ে, তখন ওইখান দিয়ে অনেক পরিমাণে আর্দ্রতা বের হয়, অনেক পরিমাণে পানি বের হতে পারে, কোনো কারণে ওয়াটার লগিং হতে পারে, বা বয়লারের ভিতরে যে বাতাসগুলো থাকে বা অক্সিজেনগুলো থাকে সেগুলা ওই এয়ার ভেন্ট দিয়ে বের হয়ে যাবে। যাওয়ার পরে যখন পিওর স্টিম বা স্যাচুরেটেড স্টিম, যেগুলা অনেক আর্দ্রতা থাকবে না সেই রকম স্টিম বের হতে থাকবে, তখন আমাদের এই ভালভটাকে খুলে দিতে হবে এবং আমাদের যে এয়ার ভেন্ট আছে সেই এয়ার ভেন্টটা বন্ধ করে দিতে হবে। অন্যথায় কি হবে, যদি কোনো কারণে এই ভালভের মাধ্যমে পানিগুলো চলে আসে আমাদের স্টিম লাইনে, তাহলে স্টিম লাইনে হ্যামারিং হবে বা অন্যান্য সমস্যা হবে। সেই জন্য যখন আমরা বয়লারগুলো রানিং করি, বন্ধ বয়লার ঠান্ডা বয়লার রানিং করি, তখন এগুলাকে বন্ধ রাখতে হয়, পরবর্তীতে আস্তে 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 এগুলাকে খুলে দিতে হয়। এগুলা যখন আমরা অপারেট করি তখন অনেক সময় এরকম হয়, দীর্ঘদিন যাবত যদি আমাদের বয়লারগুলো একটানা রানিং থাকে, তখন এগুলা হাত দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে এগুলা জ্যাম হয়ে যেতে পারে। জ্যাম হয়ে গেলে মূলত এর মধ্যে লুব্রিকেন্ট যদি ব্যবহার করা হয়, পরবর্তীতে এগুলা ঠিক হয়ে যায়। আবার অনেক সময় হয় কি, এগুলার ভিতরে যে যদি এটা পিস্টন টাইপের হয় তাহলে ভিতরে গ্যাসকেট থাকে, সেগুলা নষ্ট হয়ে যায়। যদি এটা বল ভাল্ব টাইপের হয় সেই ক্ষেত্রে বল ভাল্বের বলগুলা ঘুরে না সহজে। আবার যদি এটা গেট ভাল্ব টাইপের হয় সেই ক্ষেত্রেও এগুলা ওপেন ক্লোজ করতে অনেক সময় ঝামেলা হয়। সেই ক্ষেত্রে এগুলাতে লুব্রিকেন্ট ব্যবহার করে রাখলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। আর যখন আমাদের বয়লারের হাইড্রোলিক টেস্ট করতে হয়, অনেক ক্ষেত্রে এরকম করে যে এই ভাল্বটা বন্ধ করে দিয়ে হাইড্রোলিক টেস্ট করে। এটা একটা ভুল ধারণা যে আপনার এই ভালভটা বন্ধ করে দিলেই হাইড্রোলিক টেস্ট করা হবে। যখন হাইড্রোলিক টেস্ট করতে হবে তখন অবশ্যই এই ভালভটা খুলে রেখে তারপরে এই যে ফ্লান্সটা আছে এটাকে ব্লাইন্ড ফ্লান্স দিয়ে জয়েন করে তারপরে আপনাকে হাইড্রোলিক টেস্ট করতে হবে। অন্যথায় আপনার বয়লারের ওই যে অতিরিক্ত প্রেশার হয়ে যাচ্ছে, ওই প্রেশারটার কারণে এই ভালভগুলো নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, আমি আরেকটা ইয়া শেষ করতেছি, শেষ করে তারপর আপনাদেরকে প্রশ্ন করতে বলবো। আমরা যখন আমাদের বয়লার পরিচালনা করব, তখন আমাদের বয়লারের ভিতরে পানি প্রবেশ করাতে হবে। যদি পানি প্রবেশ না করাই সেই ক্ষেত্রে আমাদের বয়লারে পানির অভাবে বন্ধ হয়ে যাবে। তো আমি যখন পানি প্রবেশ করাচ্ছি তখন ফিড পাম্পের মাধ্যমে নির্দিষ্ট প্রেসার দিয়ে বয়লারের ভিতরে পানি প্রবেশ করাচ্ছি। কিন্তু যদি আমার ফিড পাম্পটা বন্ধ হয়ে যায়, তখন তো এই লাইনটা খোলা থাকবে। তাহলে এই লাইন দিয়ে তো আবার স্টিম তারপর পানি এগুলা ফিড পাম্পের দিকে চলে আসবে। যদি ফিড পাম্পের দিকে চলে আসে তাহলে তো আমার ফিড পাম্পটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ ফিড পাম্পের নির্দিষ্ট টেম্পারেচার নেবে। এই ফিড পাম্পটা হয়তো বা 100 ডিগ্রি সেলসিয়াস বা 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফিড পাম্পের যে সিলগুলো থাকে বা যে যন্ত্রাংশগুলো থাকে সেগুলো ঠিক থাকতে পারে। কিন্তু তার সাথে বেশি টেম্পারেচার যদি চলে আসে তাহলে তো আমার এই ফিড পাম্পটা নষ্ট হয়ে যেতে পারে। আবার শুধু ফিড পাম্পটাই নষ্ট হবে এমন না, আমার ফিড পাম্পের লাইন দিয়ে যখন স্টিমগুলো চলে আসবে তখন ফিড ট্যাঙ্কি দিয়ে এই স্টিমগুলো বুদবুদ করে বের হতে থাকবে। তখন আমার ফিড পাম্পের মাধ্যমে যেহেতু বের হয়ে আসতেছে, ওই ক্ষেত্রে বয়লারের ভিতরে স্টিমের প্রেশার তৈরি হবে না। সেই জন্য আমার কি করতে হবে, আমি যখন বয়লারটা পরিচালনা করতেছি তখন আমার বয়লারের ভিতরের পানিগুলা স্টিমগুলা যেন পিছনের দিকে বা ফিড পাম্পের দিকে চলে না আসে এটা নিশ্চিত করতে হবে। এবং যখন আমার এই ফিড পাম্পটা রানিং হচ্ছে তখন যেন আবার বয়লারের ভিতরে পানি ঢুকতে পারে এটাও নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে যেটা করতে পারি, একটা ভালভ রাখতে পারি। সেই ভালভটা আমি যখন বয়লারের মধ্যে পানি প্রবেশ করাবো তখন ভালভটা খুলে দিব, দেওয়ার পরে ফিড পাম্প রানিং করে দিলে ফিড পাম্পের মাধ্যমে বয়লারের ভিতরে পানি ঢুকবে। এরপরে আবারও যখন বয়লারটার ফিড পাম্প মানে পানির লেভেলটা নির্দিষ্ট হয়ে যাবে তখন আবারও ফিড পাম্প বন্ধ করে দেবো এবং ভালভটা বন্ধ করে দেবো। তো এটা করা খুবই ঝামেলাদায়ক এবং সময় সাপেক্ষ, একজন ব্যক্তিকে সার্বক্ষণিক ওইখানে থাকতে হবে। তো এটা আসলে বাস্তবে সম্ভব কিন্তু এটা অনেক সমস্যা তৈরি করবে। যেমন যদি কোনো কারণে অপারেটর অবহেলা করে, যদি কোনো কারণে ঘুমিয়ে যায় বা কোনো কারণে ব্যস্ত থাকে, তাহলে এটা যদি করতে না পারে তাহলে বয়লার বন্ধ হয়ে যাবে। আবার বন্ধ যদি নাও হয় তাহলে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। সেই সমস্যার হাত থেকে রক্ষা করার জন্য আমাদের বয়লারকে এরকম একটা ফিডসেক ভাল্ব বা এনআরভি ভাল্ব ব্যবহার করা হয়। এই এনআরভি ভাল্বগুলো এমনভাবে ডিজাইন করা থাকে যে শুধুমাত্র একমুখী প্রবাহ এগুলা করতে দেয় এবং বিপরীতমুখী প্রবাহকে বাধা প্রদান করে। অর্থাৎ মনে করেন যে আপনি যদি আপনার কোনো একটা ইয়া থাকে, গেট থাকে, ধরেন আপনি আপনার পরীক্ষার হলে ঢুকতেছেন, তখন কি হচ্ছে, গেট দিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন
কিন্তু পরীক্ষার হলে পরীক্ষা না হওয়া পর্যন্ত আপনি আর বাইরে আসতে পারবেন না। অথবা এটাকে আরো সহজ করে বলা যেতে পারে যে আপনি ধরেন আপনার কোনো একটা ফ্রেন্ডের সাথে পরীক্ষার হলে ঢুকেছেন, ঢোকার পরে কি হয়েছে, আপনাকে নির্দিষ্ট সময় সময় বলা হয়েছে যে এখন আর ভিতরে থাকা যাবে না, এখন বের হয়ে যেতে হবে। আপনি বাইরে চলে আসছেন, তো আসছেন, যতক্ষণ পরীক্ষা শেষ না হচ্ছে ততক্ষণ আপনি আর ভিতরে যেতে পারবেন না। যখন পরীক্ষা শেষ হবে তখন গেটটা খোলা হবে, তখন আপনি আবার ভিতরে ঢুকতে পারবেন, অন্যথায় আপনাকে বাইরেই থাকতে হবে। সেম ভাবে আমাদের বয়লারে যখন পানিগুলা প্রবেশ করার প্রয়োজন হয়, তখন এই যে এনআরভি ভালভ, এই এনআরভি ভালভগুলার একমুখী প্রবাহ করার প্রবণতা থাকার কারণে যখন ফিড পাম্পে পানির প্রেসার তৈরি হয় তখন ভালভগুলা ওপেন হয়ে যায়, হওয়ার কারণে বয়লারের দিকে পানি প্রবেশ করে। আর যখন এই ফিড পাম্পের প্রেসারটা বন্ধ হয়ে যায়, তখন বয়লারের দিক থেকে যেহেতু ফোর্সটা প্রদান করে, সেই সময় এই ফিড চেক ভালভ বা এনআরভি ভালভটা বন্ধ হয়ে যায়। তখন বয়লারের ভিতরের প্রেসারগুলা বাহিরের দিকে আর আসতে পারে না। বাহিরের দিকে বলতে আমাদের যে ফিড পাম্প থাকে এই দিকে আর আসতে পারে না। এই সময় আমাদের এই ফিড পাম্পের দিকে যেহেতু আসতে পারতেছে না, সেই ক্ষেত্রে ফিড পাম্পটা আমার সুরক্ষিত থাকবে। এইভাবে মূলত আমাদের এনআরভি ভালভ বা নন রিটার্ন ভালভ বা ফিড চেক ভালভ এগুলা কাজ করে থাকে। অনেক ক্ষেত্রে এই যে এনআরভি ভালভ বা ফিডসেক ভালভ বা নন রিটার্ন ভালভ এগুলার অনেক সময় সমস্যা দেখা দেয়। সেই ক্ষেত্রে এখানে মূলত ভিতরের অংশ দেখানো হয় নাই। তো এর ভিতরে একটা স্প্রিং থাকে, ওই স্প্রিংটা মূলত যেই কাজটা করে সেটা হচ্ছে যখন আপনার ভালভটা ওপেন হওয়ার প্রয়োজন, অর্থাৎ বয়লারে যখন ফিড পাম্পটা রানিং হচ্ছে, তখন এই ফিড পাম্পের প্রেসারের কারণে এই যে স্প্রিং আছে এই স্প্রিংটাকে সংকুচিত করে দিয়ে সামনের দিকে ঠেলে পানি ডুবিয়ে দেবে। আবার যখন এই যে ইয়াটা আছে, ফিড পাম্পটা আছে, এই ফিড পাম্পটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, উল্টা দিক থেকে যখনই প্রেসার প্রয়োগ করবে তখনই এই প্রেসারের কারণে এই যে ইয়াটা আছে, ফিড পাম্প ফিডসেক ভালভের যে ডিস্কটা আছে, এই ডিস্কটা নিজের জায়গায় বসে যাবে। এভাবে মূলত এই ডিস্কগুলা কাজ করে বা এই ভালভগুলা কাজ করে। অনেক সময় এই ডিস্কগুলা নষ্ট হয়ে যেতে পারে, এই স্প্রিংটা নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে এগুলো ওপেন হওয়ার পরে আর ক্লোজ হবে না, অথবা ক্লোজ হওয়ার পরে আর ওপেন হবে না। সেই ক্ষেত্রে বয়লারের মধ্যে পানি ঢুকবে না, অথবা বয়লার থেকে পানি বের হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেবে। তখন বুঝতে হবে যে হয়তোবা বয়লারের নন রিটার্ন ভালভটা নষ্ট হয়ে গেছে, বা এই এনআরভি ভালভ বা ফিডসেক ভালভটা নষ্ট হয়ে গেছে। অনেক সময় এরকম হয় যে বয়লারের যখন ফিড পাম্পটা রানিং হচ্ছে তখন বয়লারের ফিড পাম্পে অনেক সাউন্ড করতেছে, অথবা ওই এই যে যেই জায়গাতে মূলত এই ধরনের ভালভগুলো লাগানো থাকে বা ফিডসেক ভালভ লাগানো থাকে, ওই জায়গায় হঠাৎ করে বিকট সাউন্ড করে। তখন আপনাকে বুঝতে হবে হয়তোবা এটা জ্যাম হয়ে গেছে, যার কারণে এটা সঠিকভাবে খুলতেছে না, যার কারণে শব্দটা করতেছে। এভাবে মূলত বুঝতে হবে যে ফিডসেক ভালভ নষ্ট হয়ে গেছে বা ফিডসেক ভালভের সমস্যা হয়েছে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই যে আপনার প্রেসার গেজের ভিতর আপনার এই যে কি কি যন্ত্র অংশ থাকে এটা বললেন, বার্লিন টিউব, স্প্রিং, গিয়ার, পয়েন্টার, আর কোনো কিছু থাকে? লিংক রড থাকে। লিঙ্ক রড? এগুলা মূলত আপনাদের যারা এই মানে এই অবস্থায় আছেন তাদেরকে এই বিষয়গুলো জিজ্ঞাসা করবে না, আপনাদের শুধুমাত্র জিজ্ঞাসা করবে যে প্রেসার গেজ কি, প্রেসার গেজ কিভাবে ব্যবহার করা হয়, প্রেসার গেজ কেন ব্যবহার করা হয়, প্রেসার গেজে কিভাবে দাগান্বিত থাকে, বা এটা প্রেসার গেজ কেন, এটা বলেন, বা প্রেসার গেজকে সুরক্ষিত রাখার জন্য কি কি ব্যবহার করা হয়, এই ধরনের প্রশ্নগুলা করবে। কিন্তু প্রেসার গেজের ভিতরে যে যন্ত্রাংশগুলা ওইগুলা নিয়ে প্রশ্ন করবে না আপনাদেরকে। মূলত ইন্টারভিউ বোর্ডে এ ধরনের প্রশ্ন করা হয় না যে ভিতরে কি আছে বা কেন এটাও ঘুরতেছে, এই ধরনের প্রশ্ন খুব কম করা হয়। ওকে স্যার। স্যার, প্রেসার গ্যাসকে রক্ষা করার জন্য সাইফন পাইপ ব্যবহার করা হয় বলছিলেন, এটা কি আসলে একটু যদি বলতেন? আচ্ছা, সাইফন পাইপটা একটা পেঁচানো পাইপ, যে পাইপের মাধ্যমে মূলত প্রেসারটাকে রিডিউস করা হয়। প্রেসারটাকে রিডিউস করা হয় বলতে কোন প্রেসার, এটা যদি আকস্মিক কোনো প্রেসার তৈরি হয় বয়লারে, ধরেন আপনি একটা ইয়া করছেন, হচ্ছে যে এটাকে কি দিয়ে বোঝানো যায় আপনাদেরকে, মানে এটা এমনভাবে পেঁচানো থাকে যদি কোনো কারণে বয়লারে হঠাৎ করে প্রেসার তৈরি হয়ে যায়, ওই প্রেসারটা ওই ভাঁজে গিয়ে বাধা পায়, হ্যাঁ, ওইখানে যেহেতু বেন্ড থাকে, ওই বেন্ডে গিয়ে ওই অতিরিক্ত প্রেসারটা গিয়ে আঘাত করে। তারপরে যখন ওইখানে আঘাতটা সহ্য করে নেয়, তারপরে গিয়ে এই প্রেসার গেজের মধ্যে আসে।
তখন কি হয়, ওই যে আঘাত করার যে সক্ষমতাটা ওইটা ওই প্রেসারের নষ্ট হয়ে যায় বা ওই ফ্লুইডের নষ্ট হয়ে যায়। পরবর্তীতে পেঁচ দিয়ে এসে তারপরে এই প্রেসার গেজের ভিতরে যে বার্ডন টিউব থাকে ওইটার ভিতরে এসে প্রেসারটা প্রয়োগ করে। সেই ক্ষেত্রে এইটাতে যেহেতু হঠাৎ করে আঘাত করতেছে না, তার মানে এটা হঠাৎ করে মানে ওপরের দিকে উঠা বা নিচের দিকে নামা এই সমস্যাগুলো করতে পারে না। বুঝতে পেরেছেন? যার কারণে স্প্রিংটা ঠিক থাকে ভিতরের, স্প্রিং আচ্ছা তারপরে স্যার, পিনিয়ন গিয়ার স্প্রিং এর এগুলা মধ্যে নষ্ট হয় না সেই কারণে। ওকে। আচ্ছা, আর কেউ কারো কোনো প্রশ্ন আছে? আর আরেকবার ওই যে বলছিলেন যে সেফটি ভালভ কি 3 প্রকার চেক করা যায় না 4 প্রকার কথা বললেন? সেফটি ভালভকে 4 ভাবে টেস্ট করা হয়। একটা হচ্ছে যে লিভার টান দিয়ে সেফটি ভালভ টেস্ট করা হয়, আরেকটা হচ্ছে যে এটা স্টিম টেস্ট করা হয়, পানি দিয়ে টেস্ট করা হয় এবং এয়ার দিয়ে টেস্ট করা হয়। এয়ার দিয়ে এবং পানি দিয়ে যেগুলা টেস্ট করা হয় ওইগুলাকে মূলত সচরাচর পরিচিত না। সেই ক্ষেত্রে আপনি যদি 2 ভাবে টেস্ট করা হয় সেটা বলেন তাহলেও হবে, 3 ভাবে টেস্ট করেন সেটা বললেও হবে, 4 ভাবে টেস্ট করেন সেটা বললেও হবে। আপনার যেইভাবে বলতে সুবিধা হয়। আপনি যদি এখন বলতে না পারেন, 4 ভাগে ভাগ করার কথা বলছেন, তারপরে কি কি ভাবে টেস্ট করে সেটা আপনি আর বলতে পারলেন না, তাহলে এত ঝামেলার দরকার নাই। আপনি যদি শুধুমাত্র বলেন যে সেফটি ভালভকে 2 ভাবে টেস্ট করা হয়, একটা হচ্ছে লিভার টান দিয়ে টেস্ট করা এবং ভিতরে ইয়ার স্টিমের প্রেসার উঠিয়ে টেস্ট করা, এই 2 ভাবে টেস্ট করার কথা বললেও হবে। আর যদি আপনি আরো সুন্দরভাবে গুছিয়ে বলার সক্ষমতা অর্জন করতে পারেন, অর্থাৎ পড়াশোনা করে যান, তাহলে বলবেন যে সেফটি ভালভকে 4 ভাবে টেস্ট করা যায়। একটা হচ্ছে লিভার টান দিয়ে টেস্ট করা যায়, আর একটা হচ্ছে স্টিমের প্রেসার উঠিয়ে টেস্ট করা যায়, আর একটা হচ্ছে পানির প্রেসার উঠিয়ে টেস্ট করা যায়, আর একটা হচ্ছে এয়ারের প্রেসার বা বাতাসের প্রেসার দিয়ে টেস্ট করা যায়। জি স্যার, শুধু এয়ারের প্রেসার এটা দিয়ে জানতাম না, তাছাড়া 3টা দিয়ে টেস্ট করি আমরা। হুম হুম। যখন ওই বয়লারগুলো ইনস্টলেশন করা হয় ওই সময় আর কি ইয়ার সেট করার ক্ষেত্রে এগুলো করা হয়। ওকে স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার, ক্লাসটা করে অনেক ভালো লাগলো। ধন্যবাদ জি স্যার। ধন্যবাদ, স্বাগতম। আচ্ছা, এখানে আসসালামু কথা আলাইকুম। হচ্ছে যে অবশ্যই আপনারা আপনাদের প্রেজেন্টটা দিবেন, ঠিক আছে? না হলে এখানে আমারও কিছু বাধ্যবাধকতা আছে, যার কারণে আমি পরবর্তীতে আপনাদেরকে সার্টিফিকেট দিতে পারবো না। সেই ক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট দিতে হবে। ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। আগামী ক্লাসে আবারও কথা হবে ইনশাল্লাহ।